নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাহী বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো একটু ভিন্ন স্বাদের অন্যরকম গল্প, শিক্ষক। প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাহী বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্যবাহী বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো শিক্ষক। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। মলি বিছানায় শুয়ে আছে, চোখ বুজে থাকার ভান করছে। হঠাৎই দরজায় খটাখট শব্দে সে বুঝতে পারল তার স্বামী রুদ্র ফিরে এসেছে। রুদ্রর পায়ের আওয়াজ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। তার স্নিগ্ধ পুরুষালী কণ্ঠে ডাক শোনা যায়, মলি, ঘুমোচ্ছ? মলি চোখ খোলে না। বিছানায় কাঁপতে থাকা শরীর সে রক্ষা করতে চায়। রুদ্র কাছে আসে, নরম হাতে ওর মুখের পাশে হাত রাখে, মিষ্টি করে বলে, তো জানো সোনা, তোমায় কত ভালোবাসি। মলি সাড়া না দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার ভেতরের কষ্টের জ্বালা ধীরে ধীরে গলার মধ্যে আটকে যাচ্ছে। রুদ্র তার মুখটা নিজের দিকে টেনে নিল। নরম ঠোঁটের স্পর্শ আর ভালোবাসা ভরে দিল। কিন্তু মলি জানে এই ভালোবাসার স্রোত কত তিক্ত হতে পারে। রাত বাড়ার সাথে সাথে রুদ্রের স্নেহ মিশ্রিত স্পর্শ আরো গভীরে প্রবেশ করে। মলি ভেবেছিল এটাই শেষ হবে, কিন্তু হঠাৎ প্রতিদিনের মতোই রুদ্রর আচরণ বদলে যায়। রুদ্র যেন তার প্রিয়তমার প্রতি সমস্ত অধিকার প্রকাশ করতে শুরু করে। মলির হাত দুটো শক্ত করে চেপে ধরে, তার শরীরটাকে আরো জোরে নিজের কাছে টেনে নেয়। তার উরু দুটো প্রসারিত করে নিজের কোমরের চারদিকে জড়িয়ে ধরার চেষ্টা করে। প্রতিটা মুহূর্তে মিষ্টি আদরের মাঝে এক অনভিপ্রেত নির্মমতার আভাস ফুটে ওঠে। মলি আবার যন্ত্রণা অনুভব করে, কিন্তু কিছু বলার সাহস পায় না। তার শরীরের প্রতিটা অংশ যেন বাঁধা পড়ে যায় রুদ্রের জোরালো চাপে। প্রতিটা স্পর্শ যেন তার জন্য এক অজানা শাস্তি নিয়ে আসে। গভীর ভালোবাসার মোড়কে আঘাতের এই প্রকাশ তাকে আরো অসহায় করে তুলেছিল। তার আঙুলের ছাপ, হাতের চাপে শরীরে নীলচে দাগের সৃষ্টি হয়। ভালোবাসার আদরের মাঝে সেই আঘাতের ছাপ তাকে মনে করিয়ে দিচ্ছিল যে এই সম্পর্কের মিষ্টি আস্বাদ আসলে কতটা কড়া হতে পারে। শ্যামলীর বুকে হাত রাখে রুদ্র। শ্যামলীর কাঁধে পিঠে এমন ভাবে চাপ দেয় যেন যুদ্ধ করতে এসেছে। শ্যামলী কাঁদতে চেয়েও কাঁদতে পারে না। রুদ্রের এক হাতের চুল ধরে সে আরো জোরে তার শরীরের ওপর ঝুঁকে পড়ে। শ্যামলীর চুলের মুঠিটা শক্ত করে ধরে সে। এরপর তাকে উঠে বসিয়ে দেয় তার নিজের শরীরের ওপর। এসব করতে ভালো লাগে না ওর। চোখ ফেটে জল বেরিয়ে আসে, তবুও সাড়া তো দিতেই হয়। চুপচাপ বসে থাকে শ্যামলী ওরফে মলি। রুদ্র তখন ওকে আরো জোরে প্রহার করে ওর নিতম্বের কাছে। সঙ্গে সঙ্গে চাপা যন্ত্রণায় কেঁপে ওঠে মলির শরীরটা। নিস্তব্ধ রাতে কষ্টের আর্তনাদ শোনার কোনো লোক নেই, কেউ জানতে পারে না। এরপরে মলিকে ধাক্কা দিয়ে শুইয়ে দেয় সে। বলে, তোমার দ্বারা কিচ্ছু হবে না। যেমন ভাবে বলি তেমন ভাবে কাজ করো না কেন?
জানো না আমার এই চর থাপ্পড় মারতে কত ভালো লাগে। আমাদের বিয়ে হয়েছে আজকে 13 বছর। তোমার তো এগুলো শিখে যাওয়া উচিত। কতদিন আর মেয়ে ছেলেদেরকে এনে এনে দেখাবো কি করে শরীরের স্বাদ পেতে হয়। প্রথমেই তো তোমার বুঝে যাওয়াটা উচিত ছিল। সে না হয় প্রথমে তুমি বাচ্চা মেয়ে ছিলে, বুঝতে পারোনি। এখন তো খাগু নাকি? হ্যাঁ হ্যাঁ রীতিমতো সবকিছু আমার হাতের আকারে চলে এসেছে, কোনো অসুবিধা হয় না। এতটা করতেও তো আমার এতগুলো বছর সময় লেগেছে। বিদ্রূপের কথা শুনলেই মলির চোখে জল আসে, তবুও সে চুপ হয়ে যায়। এই রাতটাকে শান্ত করার চেষ্টা করে। রাত শেষ হওয়ার সাথে সাথে রুদ্রও শান্ত। মলির শরীরের প্রতিটি অঙ্গ যেন ব্যথার আওয়াজে পূর্ণ। ভালোবাসার মিথ্যে আবরণে আবৃত আঘাতের এই চিহ্নগুলো আরো গভীর ও স্পষ্ট হয়ে উঠেছে। কথিত আছে, ভালোবাসার আড়ালে আঘাত, সেটাই যেন রাতের সমস্ত ভালোবাসাকে গিলে খায়। মলি শুয়ে থাকে চোখে জল নিয়ে, প্রতিবাদের কোনো ভাষা ছাড়াই। পরের দিন খুব ভোরে ঘুম থেকে উঠে পড়ে মলি। সংসারের কাজ বলতে ওই তো রান্না মাঝে মধ্যে করতে হয়। কাজের মেয়ে আছে, বাড়িতে শ্বশুর শাশুড়ি, একটা আইবুড়ো ননদ আছে। সামনেই তার বিয়ে ঠিক হয়েছে। ননদের বয়সটা বেশ ভারী, তাও প্রায় মলির থেকে বছর 10 বড় হবে। আর রুদ্র তো ওর থেকে 15 বছরের বড়। বিয়ে ঠিক হয়েছে এক স্কুল মাস্টারের সঙ্গে। মাস্টার বিপত্নিক। যেহেতু ননদের বয়স বেশি, তাই এমন পাত্রই পাওয়া গিয়েছে। যদিও বহু বছর বিয়ে না হওয়ার দরুন ননদটাও আজকাল কেমন যেন খিটখিট খিটখিট করে। প্রায় দিন রাত্রেই ভাই আর ভাইয়ের বউয়ের দরজার কাছে এসে দাঁড়িয়ে থাকে। রুদ্রই তো একদিন দেখে নিজের দিদিকে চড় মারতে গেলে মলি নিজেকে আবরণযুক্ত করে দরজার কাছে ছুটে এসে আটকায়। কি করছো? তোমার দিদি? দিদি বলে এইভাবে ভাইয়ের ঘরের বাইরে দাঁড়িয়ে থাকবে? যত সব। আমাকে এমন করিস কেন ভাই? আমি তো তোদেরকে একটু ডাকতে এসেছিলাম। কেন? ওই পেটে ব্যথা করছিল। তা বাবার কাছে যেতে পারলি না ওষুধ নেবার জন্য? ঝাঁঝি খেয়ে দিদি সরে গিয়েছিল, কিন্তু মলি বোঝে দিদি কেন এমন করে। একই মাধ্যমিক পাশ, ঘরের সংসারের কাজেই সারা জীবন খেটে মরেছে বেচারি। বাবা মা ভাইয়ের বিয়ে দিয়েছেন, অথচ দিদির বিয়ে দেওয়ার জন্য কোনো রকম জোর জবরদস্তি করেননি। কারণ মেয়ের বিয়ে দেওয়া মানেই তো কতগুলো টাকা বেরিয়ে যাবে না, আর ভাইয়ের বিয়ে দিলে টাকাটা আসবে। মলির বাবা মলিকে 5 লাখ টাকা পণে বিদায় করেছেন। যদিও মলির বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না, উচ্চ মাধ্যমিক পাশ করে আরো পড়াশোনা করার ইচ্ছে ছিল। যদিও বাবা মায়ের মুখের ওপরে কথা বলতে পারেনি কোনোদিন। আজ বিয়ের কতগুলো বছর পেরিয়ে গেছে, সন্তান আসেনি এখনো গর্ভে। আসবে কি করে? যার স্বামী এমন অসুর সম, তার কি সন্তান আসা অত সহজ? ওই সরু লিকলিকে একটা জান পেটের ভেতরে প্রবেশ করলেও প্রতিদিন রাতের ওই তীব্র শোষণে যেভাবেই হোক মাসিক আকারে ঠিক বেরিয়ে যাবে। থাকতে পারবে না, টিকতেও পারবে না। তাই মলি ওসব আশা ছেড়ে দিয়েছে। শ্বশুর শাশুড়ির কাছে বাজা তকমা পেতে হয়েছে, তবুও প্রতিবাদ করে না মলি। কি গো, সকালে রান্না হলো? হ্যাঁ, এই তো হলো। তুমি করলে কেন? সে কই? থাক না, দিদির শরীরটা খারাপ, শুয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, শোয়া বেরিয়ে যাবে। যেই বাড়ি যাচ্ছে খাটতে খাটতে শেষ। হ্যাঁ গো, দিদির জন্য যে পাত্র ঠিক করেছো, তার সংসারে কেউ নেই? কেউ নেই বলতে কেউ নেই, সে একাই। তবে তার নাকি খুব ফরমায়েশ। মানে হা ভাতাতে ধরনের, খেতে খুব পছন্দ করে। তাই তাতে কি হয়েছে? দিদির তো একাই সংসার, স্বামী আর ও নিজে থাকবে, তাতে। কথাটা বলে কোথায় যেন একটা ভুল করে ফেলেছে মলি। বিদ্রুপের দৃষ্টিতে রুদ্র ওর দিকে তাকায়, বলে, কেন, তুমি বুঝি সুখী নেই? তা তোমার সঙ্গে সেই যুগ। থাক থাক, তুমি উত্তেজিত হয়ে যেও না।
আমি আমার কথা বলিনি। তাহলে এরকম ফালতু কথা কেন বলো? তুমি বুঝি ভালো নেই? আমি খুব ভালো আছি গো, খুব ভালো আছি। খাবার বেড়ে দেয় মলি। রুদ্র তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যায়। এরপরে শ্বশুর শাশুড়ি সকলকেই মোটামুটি সেবা যত্ন করে নিজের ঘরে চলে আসে। বাড়িতে কাজের লোক আছে বেশ কয়েকটা, তাই ওইসব চিন্তা করতে হয় না, যেই কারণে সময়টা আরো বেশি কাটে না মলির। সুখ সব দিক থেকে ওর। বাবা মা দেখে শুনে ভালো পাত্রই দিয়েছিলেন, কিন্তু এমন পাত্র যার অত্যাচারের কথা না পরিবারের কাউকে বলা যায়, না বন্ধু বান্ধবদের বলা যায়, না বলা যায় দাদা দিদিদের। কাকে বলবে মলি? রোজ রাতে এই অত্যাচার যে আর সহ্য হয় না। ওরও তো বয়সটা বাড়ছে দিনে দিনে, আর কত। এখন যে খুব যন্ত্রণা করে, চুলকায়, তবুও রুদ্র শোনবার পাত্র নয়। সন্তানের কথা বললে সে বরং বলে, ওসব ফালতু ঝামেলা, তার থেকে যেমন আছি এই ভালো। তবে রুদ্রর একটা প্লাস পয়েন্ট আছে, বছরে 2 বার সে ঘুরতে নিয়ে যায় মলিকে। ইতিমধ্যেই গোটা ভারতবর্ষ ভ্রমণ সম্পন্ন হয়েছে। এখন ইচ্ছে আছে বিদেশ ট্যুর করার। রুদ্র বলে, দেখো, বাচ্চা কাচ্চা হলে তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে, পড়াশোনা, তাদের জন্য সেভিংস, এইসব করতে গেলে নিজের জীবনটা ভোগ করবো কবে? এর থেকে তুমি আমি 2 জন সারা বিশ্ব ভ্রমণ করে বেড়াবো, সব কিছু দেখবো তোমাকে নিয়ে। আরে বাবা, মানব জন্ম একবারই হয়। তুমি আমার স্ত্রী, তোমাকে যদি সব রকম ভাবে সুখী নাই করতে পারলাম, তাহলে আমি স্বামী কি? সত্যিই তাই, সব দিক থেকে ভালো তার স্বামী, কপাল করে পাওয়া পাত্রের মতোই। অথচ মনে হয় যেন রাতের ওই বিষাদময় ছায়াটা বিবাহিত জীবনে সব থেকে বড় আঘাতের কাজ করে। রুদ্র ফোন করেছে। মলি বেশ কিছুক্ষণ নিজের আলনা আর আলমারিটা পরিষ্কার করছিল। প্রচুর শাড়ি, সায়া, ব্লাউজ জমে গিয়েছে। শুধু কি তাই, আরো কত কাপড় চোপড়, সব কিছুর সঙ্গে ম্যাচিং ম্যাচিং। কোনটা নেই? পৃথিবীর যাবতীয় রকমের সুন্দর শাড়ি হয়তো আছে, আছে ভর্তি ভর্তি গয়না, তবুও কোথায় যেন একটা সুখ নেই মলির। মনে পড়ে যায় স্কুলে পড়ার সময় আশু স্যারের কথা। হ্যাঁ, মানুষটা খুব ভালো লোক ছিলেন, তবে বেজায় কিপটে, একদম খরচাপাতি করতে চাইতেন না। এই জন্যই তো ননদটাকে দিয়ে মাঝে মধ্যে ভয় হয়, যাও এই বয়সে বিয়ে হচ্ছে, তাও বেচারি সুখ পাবে তো। অবশ্য কিপটে হলেও ক্ষতি নেই, যদি মনের দিক থেকে আর রাতের দিক থেকে মানুষটা পশু না হয়। হ্যাঁ বলো, কোথায় ছিলে? এইখানেই ছিলাম, আলমারি গোছাচ্ছি তো। জামা কাপড়ের তলায় মোবাইলটা পড়েছিল, তাই রিংটা শুনতে পাইনি। বলো। বলছি শোনো, একটু ব্যাংকে যাও তো। এখন? হ্যাঁ, গাড়ি নিয়ে বেরিয়ে যাবে, অসুবিধার কি আছে? একটু দরকার আছে। তোমার নামে ফিক্সড ডিপোজিট করেছি কতগুলো, একটু যাও, কথা বলে এসো। আমি ডকুমেন্ট সব জমা দিয়ে এসেছি। ও আচ্ছা, যাচ্ছি। মলি চট জলদি রেডি হয়ে পড়ে। বেরোনোর আগে প্রত্যেক দিন শ্বশুর শাশুড়িকে বলে যাওয়াটা বিয়ের পর থেকেই অভ্যেস। বাবা মা এই শিক্ষাই দিয়েছিল। বাবা মা, আসছি। কোথায় যাচ্ছ এখন? ওই তোমার ছেলে বললো একটু ব্যাংকে যেতে। ও, তা সাবধানে যেও। শ্বশুর শাশুড়ির সঙ্গে এদিন আনতে হয়তো 2-3টে কথা হয়। ওনারা ওনাদের খাবার ওনাদের ঘরে বসেই খান। বাচ্চা হওয়ার জন্য অনেকবার বলেছেন, আর যখন হচ্ছে না তখন আর কিছু বলেনও না। ইচ্ছে হলে এই ঘুরতে বেরিয়ে যান। পাশে একটা অনাথ আশ্রম আছে, সেখানে ছেলেপেলেদের সঙ্গে খেলা করে আসেন, আর হাপের তেশ করে বলেন, এটাই তো বয়স, কোথায় নাতি নাতনি নিয়ে খেলবো। তা না, একা একা ঘরে বসে এই সময় কাটাই। আর কি করবে বলো, সবই ভাগ্য। তোমার আমার কথায় কি কাজ হবে যদি ছেলে মেয়ে গুরুত্ব না দেয়? এখন দেখো মেয়েটার ভাগ্যে কি হয়। হ্যাঁ, ননদের যদি একটা সন্তান হয় তাহলে সেটাকেই আগলে রাখবে মলি, মনে মনে ভাবে। ড্রাইভার থামিয়ে দিয়ে গিয়েছে। মলি বলেছে, এখানেই থেমে যাও তো, একটু হেঁটে যাই। কিন্তু দিদি, জানতে পারলে স্যার আমায় মেরে ফেলবে। তোমার স্যার জানতে পারবে না,
ভয় পাও কেন অত? তোমার স্যার বাঘ না ভাল্লুক? বলে মলি আবার চুপ হয়ে যায়। বাঘ নয়, ভাল্লুক নয়, তবে একটা পিশাচ বটে, যৌন পিশাচ, যে কিনা থাক আর ভাবতে চায় না। গাড়ি থেকে নেমে নিজের মতো করে হাঁটতে শুরু করে মলি। আজ হেঁটে হেঁটেই যাবে ব্যাংকে। কতদিন পর হাঁটতে খুব ভালো লাগছে। বিয়ের পর তো মাটিতে পা দিতেই ভুলে গিয়েছিল। অষ্টমঙ্গলার পরে মাঝে মধ্যে বাপের বাড়ি যেত, তারপরে আর যাওয়া হয়নি। বাবা মা গেলে কেমন যেন করে, যেন এখন ওই বাড়ি আর আমার বাড়িই নয়। ব্যাংকে প্রবেশ করে অনেক মানুষকে দেখে মনটা আরো বেশি খুশি হয়ে যায়। রুদ্র ফোন করেছে। পৌঁছাওনি? এই তো। সোজা ম্যানেজারের ঘরে চলে যাও, কথা বলা আছে। আচ্ছা, যাচ্ছি। ম্যানেজারের ঘরের কাছে যাবে এমন সময় বহু বছর পর সেই স্যারের সঙ্গে দেখা, সেই স্কুল জীবনের সেই স্যার, আশু স্যার। উনি এখন অনেক বৃদ্ধ হয়ে গিয়েছেন। মলি বেরোচ্ছে আর উনি ঢুকছে, কিন্তু ওনার সেই মুখের পান জর্দার ওই মিশ্রিত গন্ধটা মলির নাকে যেতেই সে একবার ঘুরে তাকায়। স্যার না? প্রথমে ওই ডাকে। স্যার আপন মনে ঢুকে যাচ্ছিলেন, তবে মলির কণ্ঠস্বর শুনে ঘুরে দাঁড়ালেন। আরে তুই? ব্যস্ত জীবনের ভিড়ে হাঁপিয়ে ওঠা সেই ছোট্ট ছাত্রীটি এখন পূর্ণ যুবতী। গায়ে শাড়ি, কপালে সিঁদুর, গা ভর্তি সোনার গয়না, সব মিলিয়ে এক সংসারী নারীর পরিচয়। প্রিয় শিক্ষকের সামনে দাঁড়িয়ে থাকা মলিকে চিনতে কষ্ট হচ্ছিল না। শিক্ষককে দেখে কিছুটা ভদ্রভাবে হেসে সে বলে, কেমন আছেন স্যার? ভালো রে, তুই কেমন আছিস মলি? কতদিন পর তোকে দেখলাম। মলির চোখে এক মুহূর্তে দুঃখের ছায়া ভেসে ওঠে। একসময় প্রাণবন্ত হৃষ্টপুষ্ট মেয়েটা যেন রোগাটে হয়ে গিয়েছে অনেকটা। শিক্ষকের চোখ ঠিক ওর শরীরের বিভিন্ন চিহ্নগুলোকে এড়াতে পারল না। মৃদু স্বরে জিজ্ঞেস করলেন, ভালো আছিস তো? রোগা হয়ে গেছিস? বাড়িতে সব ঠিক আছে তো? টর্চারে নেই তো তুই? বিয়ে কার সাথে হলো? স্বামী কি করে? মলি এক মুহূর্তে থেমে বলল, হ্যাঁ স্যার, ভালো আছি, সব ঠিক আছে, স্বামী চাকরি করে। মুখে হাসি, কিন্তু চোখে যেন এক অসম্পূর্ণ স্বপ্নের আঁকা ছবি। স্যার আজ বরং আসি, কাজ আছে, ওই ম্যানেজারের ঘরে যাব। হো, আমি তো হয়ে এলাম, টিফিনে বেরিয়ে যাবে তো, তাড়াতাড়ি কর। ভালো থাকিস মা। স্যার চলে গেলেন, কিন্তু মলির আর বলা হলো না। মে আই কাম ইন? ইয়েস 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 মিস্টার সান্যাল। হ্যাঁ, চলে এসেছে উনি, আপনি রাখুন। কি ব্যাপার বৌদি, দেরি করলেন? ডকুমেন্টের কাগজ কখন থেকে তৈরি রয়েছে? বসুন বসুন, চা কফি? না, কিচ্ছু খাবো না, আপনি ডকুমেন্টগুলো দিন, আমি চলে যাব। আরে বাবা, আপনারা হলেন আমার স্পেশাল ক্লায়েন্ট। প্রত্যেক বছর কত টাকা যে স্যার এখানে ইনভেস্ট করেন। ঠিক আছে, তা এই যে আপনার কাগজপত্র, আপনি আসুন। ম্যানেজার উঠে যাচ্ছিল, মলি সব কাগজপত্র গুছিয়ে নিচ্ছিল। এমন সময় ম্যানেজার হঠাৎ করে মলির কোমরের দিকে তাকায়। মলি দেখতে পায় ওনার কামুক দৃষ্টি। আজকাল এই দৃষ্টিটা এতই চেনা হয়ে গিয়েছে যে ভয় করে না। প্রতিদিন রাতে রুদ্র ভালোবেসে কাছে আসে ঠিকই, কিন্তু ধীরে ধীরে রুদ্রর চেহারাটাও কেমন যেন কামুকতাময় এই ম্যানেজারের দৃষ্টির মতো হয়ে ওঠে। কি যে খোঁজে আর কেন যে ঠোকরায় বুঝে উঠতে পারে না। আসছি। হ্যাঁ ম্যাডাম, আরেকবার আসবেন। কেন? দরকার আছে। আপনার স্যার জানেন? হ্যাঁ স্যার জানেন। মলি বেরিয়ে যায়, ঘুরে একবার তাকায়। স্যার তখনও কাউন্টারের লাইনে দাঁড়িয়ে, হয়তো পেনশনের টাকা ফাঁকা নিতে এসেছেন। আচ্ছা, যে কথাটা অন্য কাউকে বলা যায় না সে কথাটা স্যারকে বললে হয় না? স্যার তো প্রতিবাদের ভাষা শেখাতেন, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যেতে বলতেন। নিজে হয়তো একটু কিপটে ছিলেন, তবুও। দীর্ঘ নিঃশ্বাস ফেলে গাড়িতে উঠে পড়ে মলি। চলো। ড্রাইভার গাড়ি স্টার্ট করে। মলি তখনও আকাশ আর
মাটির দিকে তাকিয়ে। কত ভেদাভেদ হয়ে যায় না একটা নির্দিষ্ট সময় পরে আমাদের বয়সেরও। ওই ছোটবেলায় কাটানো স্মৃতিগুলো এখন কত মধুরময় মনে হয়, কিন্তু সেই সময় সেগুলোকেই বিষাদপূর্ণ মনে হতো। গিয়েছিলে তো? হ্যাঁ। কাজ মিটেছে? মিটেছে, কিন্তু আবার আগামীকাল যেতে বলল। আবার বাদিয়ে রাখলো? হে এক সত্যি, তোমায় দেখে যে কি হয়। এগুলো কি বলছো? ঠিকই তো বলছি, আমার সুন্দরী বউটাকে দেখলে যে কারো অবস্থা খারাপ। আবার সেই রাত এসেছে। রুদ্র আবার কাছে এসেছে, শুইয়ে দিয়েছে মলিকে। বলল সে, আমি আমি একটু ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ পরে হয়েও, তোমায় দেখলে আমি ঠিক থাকতে পারি না। সারাদিন অফিসে তোমায় কত মিস করি জানো। কখন তোমায় একটু আদর করব, কখন একটু ছাড়ো না, তোমায় একটু কথা বলবো। বলো। তুমি আমায় আঘাত কেন করো? এই আঘাতেই তো প্রেম শোনা। এত বছর এই পাগলটার সঙ্গে সংসার করছো, এটুকু বোঝো না? তোমায় আমি ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু কি করব বিশ্বাস করো, আমার না ওই ওই মারটা আমার চলে আসে। প্রথমে দেখো আমি তো নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি, তারপরে কেন জানি না বলতে থাকে রুদ্র। মলি আদর করে ওর গাল দুটো ধরে, বলে, এইভাবে শান্ত থেকে আমাকে একটু আদর করো না গো, আমারও যে খুব কষ্ট হয়। পরের দিন আবারও স্যারের সঙ্গে দেখা। সেই দিন রাত্রে অনেক সংযত থাকার চেষ্টা করেছে রুদ্র, কিন্তু পারেনি। কি করে পারবে? রুদ্রর অফিসে নতুন একটি মেয়ে জয়েন করেছে, যার নাম অঙ্কিতা। এর আগে অনেকেই এসেছে, জয়েন করেছে, আর রুদ্রর ওই ব্যবহারের জন্য অফিস ত্যাগ করেছে। যেহেতু রুদ্র উচ্চপদস্থ অফিসার, তাই ওর বিরুদ্ধে যাওয়াটা বড্ড কষ্টকর। এই দিন অঙ্কিতাও কাজ করছিল। হঠাৎ করে রুদ্রর কি মনে হলো, তার হাত দুটো চাপড়াতে ইচ্ছে করছিল অঙ্কিতার নিতম্বের কাছে। আচমকা এসে ঠাস করে দুটো বাড়ি মারে। অফিসের সমস্ত স্টাফেরা দেখেও যেন দেখে না, মুখ নিচু করে ফেলে। অঙ্কিতা পাল্টা ঘুরে রুদ্রকে ঠাস করে একটা চড় মারতে যায়, কিন্তু রুদ্র তার হাতটা ধরে ফেলে। না না সুন্দরী, এই হাত চড় মারার জন্য নয়, আদর করার জন্য। অঙ্কিতার বিয়ে ঠিক হয়েছে, সবাই জানে, আর এটাও জানে রুদ্র সান্যাল এবার ঠিক কি চায়। আর সেই রাগগুলোই রুদ্র প্রত্যেক দিন রাতে এসে মলির ওপরে তোলে, যদিও মলিকে সে কিছুই বুঝতে দেয় না। আজকে আবার তোর সঙ্গে দেখা? মলি আজকে কাউন্টারের সামনেই দাঁড়িয়ে। একটা কি ডকুমেন্ট জমা দিতে হবে। স্যার আবার আপনি? কি রে, কালকের থেকে আজকে আরো বিধ্বস্ত দেখাচ্ছে, কি হয়েছে বলতো? না না স্যার, আমি তো ঠিকই আছি। সোনার এত দাম বেড়েছে আর তুই এত গয়না পরে ঘুরিস, ভয় করে না? যে কেউ কিন্তু তুলে নিয়ে যাবে তোকে। মলি হাসে। সাবধানে যাস। খানিকক্ষণ চুপচাপ দাঁড়ায় সে। তার শিক্ষকের কথায় কিছু বলতে ইচ্ছা করে। আসলে স্যার, সবটাই বাইরের চাকচিক্য, বাস্তবতাটা আলাদা। মানে কি হয়েছে বলতো? আমার বড় আমায় খুব ভালোবাসে, অনেক কিছু দেয় স্যার, তবে এমন কিছু দেয় যা কাউকে বলা যায় না। স্যার কিছুটা ভাবেন, কি বলতে চাইছিস তুই? মলি গলার স্বর ক্ষীণ করে, চোখের কোণায় জল জমে ওঠে। বলে, জীবনের অনেক সত্য, অনেক কিছুই মানুষের কাছে রয়ে যায়। আমার স্বামী আমায় খুব ভালোবাসে স্যার, কিন্তু ভালোবাসার মধ্যে এমন কিছু আছে যা আমায় প্রত্যেক দিন রাতে খুব কষ্ট দেয় স্যার, যন্ত্রণা দেয়। মিলনের সময় প্রায় এমন কিছু করে যা শারীরিকভাবে সহ্য করতে কষ্ট হয় আমার। এটা এক ধরনের আঘাত স্যার, কিন্তু কোনোভাবে কি এটা ভালোবাসার অংশ স্যার? স্যার মনে পড়ে আমাদের স্কুলে প্রথম আমার পিরিয়ডে যেদিন স্কার্ট ভেসে গিয়েছিল, আপনি সেই দিন আমাকে প্রোটেক্ট করেছিলেন স্যার। আমাকে হেড ম্যাডামের কাছে নিয়ে গিয়েছিলেন, তারপরে বলেছিলেন এখন প্রত্যেকটি মেয়েকে এই বিষয়ে বলে দেওয়া উচিত। আপনি শিখিয়েছিলেন এটা নাকি নারীত্বের অংশ। স্যার স্যার আপনি তো নারীত্ব মানে বোঝেন, তাহলে ও কেন বোঝে না? শিক্ষক স্তব্ধ হয়ে গেলেন। সমাজে এমন অনেক নারীর জীবনে এমন অদেখা অনেক ক্ষত আছে যা যন্ত্রণায় পূর্ণ, তা উপলব্ধি করলেন। শান্তভাবে বললেন, শ্যামলী, তুমি জানো এই বিষয়ে
কথা বলতে তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমাদের সমাজে এই ধরনের বিষয়ে আলোচনা নিষিদ্ধ, কিন্তু বুঝতে হবে সহ্য করা মানে ভালোবাসা নয়। শ্যামলী কিছুক্ষণ চুপ করে থাকে, বলে, কিন্তু আমি কি করব স্যার? বন্ধুদের কাছে, পরিবারের কাছে কথাগুলো বলতে গেলে আমাকে দুর্বল ভাববে, কেউ বুঝবে না, ভাববে আমি অভদ্র কিছু কথা বলছি, সবাই আমাকেই ভুল বোঝে স্যার। প্রথম দিন মাকে বলায় মা বলল ও নাকি এরকমই, ছেলেরা নাকি এরকমই হয়। স্যার আপনিও কি? বলে মলি চুপ। স্যার কিছু মনে করবেন না, হয়তো কথাটা খুব খারাপ বলে ফেললাম, কিন্তু আপনাকে আমি পিতার চোখে দেখি। আপনি তো আমাদের স্কুলের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে কত ভালোবাসতেন, সব জানি স্যার। আপনিও কি সেই পুরুষের দলেই পড়েন যারা স্ত্রীকে এমনভাবে অত্যাচার করে যে অত্যাচারের কথা কাউকে কোনোদিন বলা যায় না? শিক্ষক গভীরভাবে শ্যামলের দিকে তাকালেন। তার গলার স্বরে কঠোরতা এলো। ভালোবাসা মানে কখনো আঘাত নয় শ্যামলী, কখনো না। তুমি জানো তোমার জীবন তোমার। যদি কোথাও আঘাত পাও, নিজের প্রতিবাদ করো। মনে রেখো, আত্মসম্মান ও সম্মান বজায় রেখে যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হয়, নিজেকে ছোট করে নয়। শ্যামলী মাথা নিচু করে রইল। সে জানে স্যারের কথা ঠিক, কিছু সম্পর্কের মধ্যে তিক্ততা ঢুকে গেলেও সেই তিক্ততা গোপনে রাখতে হয়, কিন্তু শিক্ষকের বলা কথাগুলো যেন আশার আলো হয়ে ওঠে। আমি তোমার বাড়ি যাব। হ্যাঁ স্যার। হ্যাঁ, তোমার স্বামীর সঙ্গে না হয় কথা বলবো। কিন্তু স্যার, ও খুব বদমেজাজি। আমি কারোর সাথে দেখা করি, কথা বলি, এগুলো ও পছন্দ করে না। অথচ কি? অথচ ওর প্রয়োজনে আমি কোথাও যাই, বেরোই, তাহলে ও সেটা। হো, তাহলে তো তোমার হাজবেন্ডের সঙ্গে আমার আরো বেশি করে কথা বলতে হয়। স্যার আপনি সত্যিই যাবেন? হ্যাঁ। স্যার আমার কেমন ভয় করছে। ভয়ের কিছু নেই, তুমি বলো, বরের নামটা বলো, আমি সেভ করে নিই। রুদ্র সান্যাল। কি? রুদ্র সান্যাল। ঠিকানা? ঠিকানা লিখতে গিয়ে স্যার বেশ খানিকক্ষণ থমকে তাকালেন। রুদ্র, আচ্ছা। বাড়ির ঠিকানা স্যারের মুখ থেকে শুনতেই মলিও বেশ অবাক। আমি তো বুঝতে পারছি না। হো, আমার তো দেখা হয়নি। আসলে তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গে আমার কথা হয়েছিল, তার মানে আমার ছেলের সঙ্গেই তোমার ননদের বিয়ে ঠিক হয়েছে। স্যার এগুলো কি বলছেন? হ্যাঁ, পাকা কথা এখনো ঠিকঠাক হয়নি, তবে তোমার ননদকে দেখে কেমন যেন আমারও একটু খারাপ লেগেছিল মনে মনে। আমার ছেলেটার মানে প্রথম পক্ষের বউটা, আমার বৌমা, মারা গেছে দুরারোগ্য ব্যাধিতে, কোনো রকম অত্যাচারে নয় রে মা। এখন দেখছি এক মেয়েকে চিতার আগুনে তুলে আর এক মেয়েকেও আমার সেইখান থেকে বাঁচাতে হবে। কিন্তু যেহেতু তোর বরের সাথে, তোর ফ্যামিলির সাথে একটা আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠতে চলেছে, সেখানে আমি। স্যার আপনার কিছু বলতে হবে না, থাক। দিদিভাই যদি আপনার ছেলের সঙ্গে সংসার করে সুখী হয়, তাহলে সেই সুখই আমার সুখ। আমার অত্যাচারের কাহিনী না হয় এই পর্যন্তই থাক। কথাটা বলে মলি বেরিয়ে আসে। মনের মধ্যে এক রাশ চাপা উত্তেজনা। স্যারের ছেলের সঙ্গে শেষ পর্যন্ত ননদের বিয়ে ঠিক হলো। স্যার খুব ভালো মানুষ, একটু কিপটে, তবে অন্তত রুদ্রর মতো তো নয়। মনে মনে নিজেকে সান্ত্বনা দেবার চেষ্টা করে মলি। সেই দিন রাতে আবার সেই তিক্ত অভিজ্ঞতা। দিনভর ব্যথায় নুইয়ে পড়ে থাকে মলি। গায়ের নীলচে দাগগুলো আয়নায় দেখে নিজের দিকে তাকাতে পারে না। কপাল থেকে সিঁদুরটা ধুয়ে ফেলতে ইচ্ছে করে। গলার ভারী সোনার হারটা যেন শ্বাসরোধ করছে ওর। চারপাশের সোনালি আলংকারিক সাজসজ্জা তখন তার কাছে একটা বন্ধনের শৃঙ্খল। রুদ্র সকালে বেরিয়ে গেছে। যাওয়ার সময় প্রতিদিনের মতো আদুরে হাসি দিয়ে বলেছে, বাইরে কোথাও বেরিও না, বিশ্রাম নিও। মলি চুপচাপ মাথা নেড়ে সম্মতি জানিয়েছে। আসলে কথা বলার শক্তিটুকুও ওর নেই। বাড়ির কাজে হাত দিতে গিয়ে বমি বমি লাগছিল। মলি ঠিক বুঝতে পারছিল না কিভাবে সে এই জীবন কাটাবে।
যখনই ভাবতে শুরু করে যে জীবনে কিছুটা হলেও হয়তো শান্তি আসছে, তখনই অসহনীয় অত্যাচার আবার তাকে টেনে নামিয়ে দেয় নিচে। দিন গড়াতেই দুপুরের দিকে এক স্কুলের বান্ধবী রূপা হঠাৎ ফোন করে। বহুদিন পর কথা হয়। রূপার খুশিতে ভরা কণ্ঠ। কেমন আছিস রে? একদিন দেখা করি চল। আজ হঠাৎ করে এফবি স্ক্রল করতে গিয়ে তো নাম্বারটা পেয়ে গেলাম। মলি মুহূর্তের জন্য চুপ, কণ্ঠে হাসি ফুটিয়ে বলে, ভালো আছি, তুই বল কেমন আছিস? রূপা কিছুক্ষণ পরই মলির গলার কাঁপুনি টের পায়। মলি, তোর গলায় কেন যেন এক অজানা কষ্টের সুর শুনছি, তুই ভালো আছিস তো? মলি এক মুহূর্ত সত্যি বলতে চেয়েছিল সবকিছু, বলার জন্য বুকটা ছটফট করছিল, কিন্তু সে বুঝলো এই সমাজ, এই বন্ধুত্বে আর এই অসহায়তার কথা বলা যাবে না। তবুও সে বলল, সব ঠিক আছে রে, জীবনে ছোটখাটো কষ্ট তো থাকেই, তাই না? মলি হাসল, কিন্তু জানতো জীবনের গভীরে গোপন কষ্ট বন্ধুদের সাথে ভাগ করে নিলে হয়তো বন্ধুত্বে এক ধরনের পূর্ণতা আসবে। কেউই তার নিঃশব্দ যন্ত্রণা কখনো বুঝবে না। সব ঠিক আছে, দেখা করি চল, মন খারাপ তোকে দেখলেই ঠিক হয়ে যাবে। ফোন রাখার পর মলি বুঝল তার জীবনের যন্ত্রণা আসলে সে কাউকেই বোঝাতে পারে না। স্যারের বলা কথাগুলো মনে পড়ে, অত্যাচার সহ্য করাটা কখনো ভালোবাসা হতে পারে না। তবুও বিকেলের সময় যখন বাড়িতে কেউ ছিল না, তখন রুদ্র হঠাৎ ফিরে আসে। মলির কাছে গিয়ে এক রাশ উপহারের প্যাকেট দেয়, বলে, তোমার জন্য সারপ্রাইজ আছে। আজকের রাতটা একটু বিশেষ কিছু হবে, আমাদের ভালোবাসা আরো গভীর হবে। মলির হৃদয়টা দুমড়ে মুচড়ে ওঠে। সে জানে বিশেষ রাত কেমন হতে চলেছে। বাইরে থেকে যতই উপহার আর আদরের প্রতিশ্রুতি থাকুক, রুদ্রর এই বিশেষ রাত মানেই আরেকটি কঠিন রাত, যেখানে আদরের আড়ালে সেই একই বেদনাদায়ক আসক্তির প্রকাশ ঘটে। রাতের অন্ধকার যেন মলির মনে বেশি করে ভয় নিয়ে আসে। কিভাবে সে রুদ্রকে বোঝাবে যে তার এই ভালোবাসার আদরের পেছনে যে যন্ত্রণা লুকিয়ে আছে তা মলি সহ্য করতে পারে না। শরীরের ব্যথার চিহ্ন গোপন রাখতে রাখতে তার মনে একটা সিদ্ধান্তের জন্ম হয়। সে কি সত্যিই নিজের সুখের জন্য সবকিছু করবে, নাকি সমাজের চাপে সহ্য করবে? হাজারো প্রশ্ন ও দ্বিধার মাঝে শুয়ে থাকে সে। ভাবে, রুদ্রকে সবটা খুলে বলবে? কেউ কি থাকবে পাশে? রাত বাড়তেই অস্বস্তি বাড়ে, কিন্তু হঠাৎ করে এই দেবদূতের মতো আজ একটা ফোন আসে। হ্যালো, দাঁড়াও না, কথা বলছি। হ্যালো মলি, এক্ষুনি আসবি? কে? আমি রূপা। কে ফোন করেছে? আমার বান্ধবী, বোধহয় বিপদে আছে। তোমার আবার বান্ধবীর উদয় কবে হলো, বিয়ের এত বছর পর? বেশ খানিকটা রাগ হয় রুদ্রর, তবুও মলির মুখের দিকে তাকিয়ে বলে, দেখো কি বলছে। রূপা বলে, প্লিজ একটু আমার ফ্ল্যাটে আয়। ঠিকানা জোগাড় করে চলে যায় মলি। রূপা ছিল ওর খুব কাছের বন্ধু। আমাকে এখানেই নামিয়ে দাও। ড্রাইভারের সাথে গিয়েছিল সে, কাজেই সবটাই সেফটির মধ্যেই আছে। রুদ্রও বাড়িতে। দরজা খুলতেই ওকে ঘরের ভেতর ঢুকিয়ে নেয় রূপা। হায় হায়, হে কি হয়েছে বল? এমন আর্জেন্ট ফোন করলি, কি হয়েছে? তুই বললি তোর বর থাকে না কাছে, বাচ্চাটাকে নিয়ে একা থাকিস। কোথায় তোর বাচ্চা? কোথায়? হে কি স্যার, আপনি? স্যার বসে রয়েছে রূপার ঘরে। শুধু স্যার নয়, অনিকেত বসে রয়েছে। এ বুঝি আপনার ছেলে? হ্যাঁ, ওর সঙ্গে তো আমার ননদকে দেখেছি কথা বলতে। আমি। আচ্ছা বসুন এখানে। কি রে, কেমন আছিস মা? আর কেমন স্যার, আপনি বাঁচিয়ে নিলেন আমাকে। হ্যাঁ, আমি তো শিক্ষক, কি করে আমার কন্যা সম ছাত্রীর জীবনকে এমন বিপর্যস্ত হতে দেখি। আজকে রাতের মতো রূপার ঘরে থেকে যা, কালকের জন্য কিছু একটা বন্দোবস্ত করতে হবে। কিন্তু স্যার, এভাবে কদিন আমাকে বাঁচাবেন? কোনো না কোনো দিন তো আবার। না, প্রয়োজনে তোর বরের সাথে আমি কথা বলবো। ও বুঝবে না স্যার, ও সেই মানুষ নয়। রূপা বলে, তুই কি করে সহ্য করছিস বলতো টর্চারটা? আমাদেরকে বলতি, আমাদের নারী সংগঠন আছে,
আমরা ঠিক তোর বরকে দেখ, আমার বর আমাকে সব রকম ভাবে সুখে রেখেছে, কোনো দিকে কোনো অত্যাচারে আমি নেই। যে অত্যাচারে আছি সে অত্যাচারের কথা সমাজের কাউকে অন্তত। সঙ্গে সঙ্গে স্যারের ছেলে তার কাছে এগিয়ে আসে। স্যার বললেন, রানা তুই ওকে একটু বোঝা। দেখুন, আপনি যেটার মধ্যে রয়েছেন সেটা সত্যি খুব কষ্টের। আপনার বোনের সাথে কথা বলে, আপনার ননদের সাথে কথা বলে আমি সবটা বুঝতে পেরেছি। আপনার দরজার বাইরেও প্রাইড নিয়ে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ মানছি ওর একটু বয়স বেশি, আর এসব দিকে কৌতূহল না দেখানোই ভালো, কারণ ওর সম্পর্কে আপনার দিদি হয়। তবুও ওর কাছ থেকে ইনফরমেশন পেয়ে আমি বেশ কিছুটা তথ্য জানতে পেরেছি। আপনার স্বামী মানসিকভাবে একটা রোগের মধ্যে আছেন। এগুলো একটা অসুখ, এর ট্রিটমেন্ট আছে। কিন্তু ওকে এইভাবে বললে ও সবার জীবন তছনছ করে দেবে। কিচ্ছু হবে না রে মা, আমরা তো আছি। পরের দিন পুলিশ নিয়ে হাজির হন স্যার। রুদ্র সবে ঘুম থেকে উঠেছে। বাবা মা বাড়িতে ছিলেন না ভাগ্যিস, কদিনের জন্য বেড়াতে গিয়েছিলেন। কে? আমি। নমস্কার। স্যার ঘরে ঢুকলেন। স্যারকে দেখে রুদ্র এক চান্সে চিনতে পেরেছিল। পাশে অনির্বাণ দাঁড়িয়ে। ঘর থেকে মাধবী বেরিয়ে আসে, মানে মলির বড় ননদ। বসো তোমরা, চা আনি। চা খেতে খেতে স্যার বললেন, দেখো বিয়েটা যত শিগগিরই সম্ভব আমি দিয়ে দিতে চাই, তবে এক্ষেত্রে বিয়ে দুজনের হবে, আর পাত্রও দুজন। মানে আমি ঠিক বুঝে উঠতে পারলাম না, আপনি কি বলছেন? আমার দিদির সঙ্গে তো আপনার ছেলের বিয়ের কথা ঠিক হয়েই আছে, বাবা মা এলে না হয় ফাইনাল কথা হবে। আর দ্বিতীয় বিয়ে আমার আর এক মেয়ে, অর্থাৎ শ্যামলীর। মানে? আকাশ থেকে পড়ে রুদ্র। হ্যাঁ তুমি ঠিকই শুনছো, তুমি আমার মেয়েটার ওপরে প্রতিদিন অত্যাচার করো। আজ 13 বছর হলো তোমাদের বিয়ের, অথচ তুমি ওকে শারীরিকভাবে যেভাবে টর্চার করছো তাতে আমার এক মেয়েকে আমি নিয়ে গিয়ে আর এক মেয়েকে টর্চারে রাখতে পারবো না। তাছাড়া আমি নিজেও নারী সংগঠনের সঙ্গে যুক্ত, তাই বলছি বাবা ভালোই ওর ওপরে অত্যাচারটা করা বন্ধ করো। তোমার অফিস কাছারিতে খোঁজ নিয়ে জানতে পেরেছি তোমার বহু নারীতে আসক্তি আছে, আর তুমি সেগুলো সম্পন্ন করতে পারো না বলেই রাত্রেবেলা এসে বউর ওপরে শারীরিক টর্চার শুরু করো। আপনি সব কি বলছেন? কোনো প্রমাণ আছে? অনেক প্রমাণ আছে। রূপা বেরিয়ে আসে। চিনতে পারছেন স্যার? শ্রীরূপা? হ্যাঁ, আপনার অত্যাচারই অফিস ছেড়েছিলাম। সবকিছুতে যে আপনি দায়ী এটা বুঝতে পারিনি, তবে এটা আমার বান্ধবী, ওর ওপরে অত্যাচার করলে রুখে কিন্তু দাঁড়াবই। মলি এটা কিন্তু ঠিক হচ্ছে না। মলি, আমি তোমায় কম সুখে রেখেছি? কত ভালোবাসি তোমাকে আমি। হ্যাঁ মানছি রাতে না হয় আমি একটুখানি, তাই মানে তুমি সব বুঝে শুনেই করো? আজ যেন কোথা থেকে গলায় সাহস চলে এসেছে মলির। সে বুকে ভর দিয়ে সাহস নিয়ে বলে, স্যার ঠিকই বলছে, কোথাও যাওয়ার ঠাঁই না হলে আমি রূপার কাছে থাকবো, ফ্ল্যাটেও থাকে। আর কোথাও জায়গা না হলে অনির্বাণ তুমি আমায় রাখবে না? কোথায় গিয়ে যেন মাধুরী বুঝতে পারে সে নিজে বোধহয় অনির্বাণ আর মলের ভেতরে প্রবেশ করছে। বুক ভরা অভিমান নিয়ে সে বলে, অনির্বাণের জন্য, তোর জন্য জায়গা সবসময় খোলা রে বোন। কথাটা বলে মাধুরী। দিদি আমি তা বলতে চাইনি, আমি বুঝেছি, অভিজ্ঞতার চোখ তো। তবে তুই কম অত্যাচার সহ্য করিসনি। স্যার, বাকি জীবনটা বিয়ে না করে আপনার সঙ্গে থাকলে, আপনার সেবায় নিজেকে রাখলে কোনো অসুবিধা আছে? না 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 না, তা নেই। তবে আমার এই মেয়ের বিয়ে হবে না তা কে বলেছে? আকাশ বলে একটি ছেলেকে হাঁকাই দিয়ে ডাকলেন তিনি। ছেলেটি ঘরে ঢুকতেই অবাক হয়ে গেল মলি। আকাশ, তুই 2 বছর পর? হ্যাঁ, বিয়ে করে পালিয়ে গেলি, আর তো কোনো খোঁজ খবর নেই। এইসব কি হচ্ছে? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। তোমার মাথায় অনেক কিছুই ঢুকবে না রুদ্র সান্যাল, কারণ তুমি এসবের মধ্যে পড়ো না। তোমার বিরুদ্ধে থানায় কেস করা হয়েছে, যাবতীয় প্রমাণপত্র আমাদের আছে। ডিভোর্স তুমি দিতে বাধ্য মলিকে, আর ডিভোর্সের পরই আমি বিয়ে দেব আমার এই জোড়ায়। আমার ছেলের বউ করে নিয়ে যাব আমার আদরের ছাত্রীকে। আর আকাশ, ও আমার ছেলের মতো, তোমার দিদির বিয়ে হবে ওর সাথে। আমি ওদের সকলকে সুখী দেখতে চাই। আমি শিক্ষক,
সারা জীবন ছাত্রছাত্রীদের ভালো পথে চলার পাঠ পড়িয়েছি, কিন্তু কিছু কিছু বেয়ারা ছাত্রছাত্রী আছে যারা শিক্ষকের এই ভালো পাঠটা গ্রহণ করতে পারে না। তাদের জন্যে আমাদের হাতে শক্ত লাঠি ধরতে হয়। কিন্তু কি বলতো বাবা, এখন তো মারধরের যুগ নেই, তাই এই সংস্কারটা আমরা দিতে পারি না বলেই তোমাদের মতো বেয়ারা ছাত্রছাত্রীর জন্ম হয়। যদি হাতে সেই দণ্ডটা আমাদের ঠিক থাকতো, তাহলে প্রহারের চোটে তোমরা মেয়েদের ওপরে এই অত্যাচারগুলো করা বন্ধ করতে। বুঝলে? চল মলি, তোর কোনো ভয় নেই, পুলিশ তোর সঙ্গে আছে। তাছাড়া আমি কোর্টে কথা বলে রেখেছি, সমস্ত তথ্য প্রমাণ আমার কাছে আছে। রুদ্র, তোমার একা থাকার দিন শুরু। এ কি মলি, দাঁড়িয়ে পড়লি কেন? চল আমার সাথে। স্যার, একটা কথা বলবো? কি? আমি যে ওকে ছেড়ে যেতে পারবো না। কি বলছিস তুই? হ্যাঁ, এগুলো কি বলছো তুমি? কথাটি বলে তার আইবুড়ো ননদ। অনির্বাণ হাত ধরে, সঙ্গে সঙ্গে হাতটা ছাড়িয়ে মলি বলে, আপনি ভুল করছেন অনির্বাণ বাবু, আমি অন্যের স্ত্রী। মানে এগুলো কি বলছিস শ্যামলী? তোর বর তোর উপরে টর্চার করে? করুক স্যার, আমি মানছি হয়তো ওর শিক্ষার অভাব আছে, ও আমাকে ছেড়ে পরকীয়া করে, আর প্রত্যেক দিন রাতে ওর মোবাইলে অসংখ্য নারীর SMS আসে, হুমকি আসে কত। কাউকে ভয় পায় না লোকটা। আমার ওপরে সবার রাগের খিদে তোলা সত্ত্বেও যে আমি ওকে ছাড়তে পারবো না স্যার। আমি ওর 7 পাকে বাঁধা বিবাহিতা স্ত্রী, 13 বছর সংসার করছি। এই সংসারের ভার আমার ওপরে দিয়ে গেছেন আমার শ্বশুর শাশুড়ি। আমার আইবুড়ো ননদের বিয়ের ভারটাও আমারই। অনির্বাণের সাথেই ওর বিয়ে হবে। আকাশ, পারলে তুই আমায় ক্ষমা করে দিস। আমি আমার বরকে ছাড়তে পারবো না। অনির্বাণ, তোমার সাথেও আমার এই জন্মে সংসার করা হবে না। স্যার, আপনি শিক্ষক, অবশ্যই হাতে বেত নিয়ে উপযুক্ত শাস্তি দেবেন বেয়ারা ছাত্রছাত্রীদের। তেমনি আপনারই তো শিক্ষা স্যার, ক্ষমাই জীবনের পরম ধর্ম। মলি, ঠিকই বলছি স্যার। রুদ্র আমার ওপরে যতই অত্যাচার করুক না কেন, আমি ওর স্ত্রী ধর্ম পালন করব, আর ওকে ক্ষমা করব। ও আর আমি যদি একই হলাম, তাহলে তো হয়েই গেল স্যার। রুদ্র, এর পরেও যদি এমন সতীলক্ষ্মী বউকে মাথায় করে না রাখতে পারো, তবে তোমার থেকে অভাগা এ পৃথিবীতে আর কেউ নেই। শেষ হলো আজকের গল্প। আমি আশা করি একটি নতুন অনুভূতি এবং ভাবনা নিয়ে ফিরে যাবেন আপনারা। প্রতিটি গল্প এবং চরিত্রের মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটি অনন্য ভ্রমণে নিয়ে যাবার চেষ্টা করেছি। এই কল্পনার জগতে আমরা একসাথে বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হয়ে উঠলাম। আপনারা যদি এই গল্পগুলো উপভোগ করে থাকেন এবং কিছু ভাবনার খোরাক পেয়ে থাকেন, তবে অবশ্যই আমার পরবর্তী কল্পনার গল্পের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ, এবং এই যাত্রা আপনাদের অবশ্যই অব্যাহত রাখুন। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।